যে দিল্লিতে বসে বিশ্বগুরুর ঢাক পেটানো হতো, সেই দিল্লির রাজপথে কি আজ গণতন্ত্র রক্তে লাল? লন্ডন থেকে নিউ ইয়র্ক, কাতার থেকে ওয়াশিংটন, আন্তর্জাতিক মিডিয়ার ফার্স্ট পেজ থেকে রাজপথ কাঁপানো রাহুল গান্ধী। ছড়রা বন্দুক, ইলেকট্রিক শক আর পেরেক মারা লাঠির গুঁতোয় আন্দোলন থামানো যায়নি। উল্টে ভারতের আসল সত্যটা ফাঁস হয়ে গেছে আন্তর্জাতিক দরবারে। আজ বলবো আন্তর্জাতিক মিডিয়ার নজরকাড়া সেই নজিরবিহীন ঘটনা। মোদি কিভাবে আন্তর্জাতিক মিডিয়ার চোখে কার্যত ভিলেন, আর কেন রাহুল গান্ধীকে ঘিরে বদলে যাচ্ছে দিল্লির চিত্রনাট্য? তাহলে কি নতুন সূর্যোদয়ের ইঙ্গিত? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। প্রধানমন্ত্রী পদটার আসল মানে কি? সাধারণ কথায় বললে, একজন অভিভাবক পরিবারে সংকট আসতেই পারে, উপার্জন বন্ধ হতে পারে, চাকরি যেতে পারে, অর্থনৈতিক বা সামাজিক নানান টানাপোড়েন তৈরি হতে পারে, কিন্তু একজন আসল অভিভাবকের দৃষ্টিভঙ্গি আর যত্ন নেওয়ার মানসিকতা কখনো বদলায় না। সেটার জন্য বিপুল ধন সম্পদের প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছাই যথেষ্ট। কিন্তু ভারতে আজ কি দেখছি? যে অভিভাবকের ভূমিকা প্রধানমন্ত্রী মোদির পালন করার কথা ছিল, সেই কাজটাই আজ দেখা যাচ্ছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে। এটা শুধু দেশের ভেতরের কথা নয়, বিশ্বের দরবারেও এই ধারণাটা এখন ক্রমে শক্তপোক্ত হতে শুরু করেছে। হঠাৎ করেই যেন কয়েক ঘন্টার মধ্যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসলামিক রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা থেকে মধ্য এশিয়া, সর্বত্র রাহুল গান্ধীর এই নতুন ছবিটাই উঠে আসছে। অন্তত আন্তর্জাতিক প্রায় সমস্ত সংবাদপত্রের প্রথম পাতার খবরের গুরুত্বে সেই ইঙ্গিত স্পষ্ট যে প্রধানমন্ত্রী প্রতিদিন সকালে পরিপাটি সেজে সারাদিনে অন্তত 3বার পোশাক পাল্টে বিশ্বমঞ্চে নিজের ঢাক পেটাতে ভালোবাসতেন। আজ আন্তর্জাতিক শীর্ষ মিডিয়াগুলোতে ছবিটা একদম ভিন্ন। নিউ ইয়র্ক টাইমস থেকে লন্ডনের দ্য গার্ডিয়ান, জার্মানি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, কাতার কিংবা ওয়াশিংটনের মূলধারার সংবাদ মাধ্যম সবাই আজ এই পরিবর্তনের দিকেই আঙুল তুলছে। বিগত 12 বছর ধরে যে জায়গাগুলোর জন্য খোদ নরেন্দ্র মোদী মুখিয়েছিলেন, সেই শীর্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রথম পাতায় শোভা পাচ্ছেন রাহুল গান্ধী। দেশে বসে যতই বিশ্বগুরু কিংবা আন্তর্জাতিক ডঙ্কার চিৎকার তোলা হোক না কেন, বাস্তব চিত্রটা কি ছিল? মোদি যখন আমেরিকা সফরে যেতেন, তখনও মূলধারার মার্কিন কাগজগুলোতে তার জায়গা হতো পিছনের পাতায়, কোথাও 12 নম্বর, কোথাও বা 16 নম্বর পাতায়, তাও সামান্য 1-2 কলামে সিঙ্গেল নিউজ হিসেবে। বড়জোর বিজ্ঞাপনের প্যাকেজের জোরে কিছু ভাড়া করা কভারেজ যুক্ত। কিন্তু আজ সেই একই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্পূর্ণ পাশা উল্টে গেছে। আন্তর্জাতিক মিডিয়ার চোখে রাহুল গান্ধী যদি উদীয়মান প্রধান মুখ হন, তবে উল্টো পিঠে মোদির ভূমিকা যেন অনেকটাই খলনায়কের। উদাহরণ হিসেবে বলা যাক বিশ্বখ্যাত অর্থনৈতিক পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসের কথা। স্ক্রিনে তাদের প্রথম পাতার খবরটা লক্ষ্য করুন। এই ধরনের হেভিওয়েট পিঙ্ক পেপারে ভারতীয় রাজনীতি নিয়ে এমন কভারেজ নজিরবিহীন। কাগজের একদম প্রথম পাতায় বড় ফ্লায়ার শিরোনাম, তার সঙ্গে একটি শক্তিশালী ছবি। সেখানে পুলিশ ধস্তাধস্তির মাঝখানেই দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে। লন্ডন থেকে প্রকাশিত এই শীর্ষ আন্তর্জাতিক পত্রিকা তাদের মূল প্রতিবেদনে সাফ লিখেছে, ছাত্র আন্দোলনের উপর পুলিশি দমন পীড়নের প্রতিবাদে যখন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করছিলেন, তখন পুলিশ তাদের মাঝপথেই আটক করে। যে মোদিজি দিনরাত বিশ্বমঞ্চে নিজের ভাবমূর্তি তৈরি করতে ব্যস্ত থাকেন, তার নাকের ডগায় ঘটে যাওয়া এই ঘটনা আজ লন্ডনের ফ্রন্ট পেজ লিড। সরকারি প্রচারের বেলুন ফুটো করে আন্তর্জাতিক মিডিয়া আজ আসল ছবিটাই তুলে ধরেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট কিন্তু এখানেই শেষ নয়, তারা আরো এক কদম এগিয়ে স্পষ্ট লিখেছে, 20শে জুলাই ছাত্র আন্দোলনের উপর পুলিশের লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের বিরুদ্ধে যখন কংগ্রেসের শীর্ষ নেতারা রাজপথে নামলেন, তখন সরকারের প্রতিনিধি হিসেবে আলোচনা করতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমস সেই কেন্দ্রীয় মন্ত্রীর নামটি পর্যন্ত নিজেদের রিপোর্টে উল্লেখ করার প্রয়োজন মনে করেনি। মন্ত্রী যখন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি খারিজ করে বললেন যে রাহুল গান্ধীর এই আন্দোলন নাকি গণতান্ত্রিক ঐতিহ্যের বিরোধী, বিশ্ব মিডিয়া তখন সেই দাবিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই বোধ করেনি। তারা ফ্রন্ট পেজে 8 কলাম ফ্লায়ার সহ এই পুরো খবর চাবুকের মতন তুলে ধরেছে। শুধু ফাইন্যান্সিয়াল টাইমস নয়, বিশ্বের অন্যতম বৃহত্তম সংবাদ সংস্থা রয়টার্সের এই ঘটনার বিস্তারিত কভারেজ প্রকাশ করেছে। স্ক্রিনে রয়টার্সের খবরটা লক্ষ্য করুন। এরপর আসা যাক লন্ডনের বিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানে।
কয়েকদিন আগেই এই পত্রিকা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করে লিখেছিল যে কোনো পুরস্কারের কথা বললেই তিনি দৌড়ে চলে আসেন। সেই দ্য গার্ডিয়ানের প্রথম পাতার শিরোনাম লক্ষ্য করুন। তারা লিখছে, ইন্ডিয়াস রাহুল গান্ধী ব্রিফলি ডিটেইনড অ্যাজ প্রোটেস্ট রক দিল্লি। দ্য গার্ডিয়ান তাদের রিপোর্টে স্পষ্ট ভাষায় জানিয়েছে, ভারতের ঘরোয়া মিডিয়ায় সত্য চেপে রাখা সহজ হতে পারে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নয়। দিল্লির রাজপথে হাজার হাজার ছাত্র যুব পিছু হটতে নারাজ। পুলিশি দমনপীড়ন চালিয়েও আন্দোলন থামানো যায়নি। 20শে জুলাইয়ের সংঘাতের পর 21শে জুলাই আবার হাজার হাজার বিক্ষোভকারী যন্তর মন্তরে জড়ো হয়েছেন। আন্দোলন এখন আর শুধু শিক্ষা সংস্কারের দাবিতে আটকে নেই, এটা সরাসরি সরকারের বিরুদ্ধে যুব সমাজের পুঞ্জীবিত ক্ষোভের বিস্ফোরণে রূপ নিয়েছে। একই সুর মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরার। স্ক্রিনে লক্ষ্য করুন, কাতার ভিত্তিক এই বিশ্বখ্যাত মিডিয়া হাউস একের পর এক লিড স্টোরি করে দেখাচ্ছে, মোদি যখন নীরব, রাহুল তখন রাজপথে। আল জাজিরা লিখছে, মোদির বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধীকে পুলিশ কিভাবে আটক করেছে এবং কিভাবে তার এই পদক্ষেপ দেশ জুড়ে আন্দোলনকে আরো তীব্র করে তুলেছে। একদিকে প্রধানমন্ত্রী মোদির নীরবতা, আর অন্যদিকে আন্দোলনকারীদের প্রতি রাহুল গান্ধীর প্রত্যক্ষ সমর্থন। এই বৈপরীত্যই আজ বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে আল জাজিরার মতন শীর্ষ বিশ্ব সংবাদ মাধ্যমের মূল বিষয়বস্তু। বিশেষ করে বিশ্বের সবথেকে বৃহৎ মিডিয়া হাউস বলে পরিচিত, বিশ্বের সবচেয়ে প্রচারিত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস কে লিখেছে, স্ক্রিনে দেখুন। তাদের হেডিং, ইন্ডিয়াস ইয়ং প্রটেস্টার্স আর ব্লাডিড বাট আনবোর্ড, অর্থাৎ ভারতের তরুণ আন্দোলনকারীরা রক্তে ক্ষত বিক্ষত হলেও মাথা নত করেনি, রক্তাক্ত হয়েছে তবু আত্মসমর্পণ করেনি। আন্তর্জাতিক মিডিয়ার এই সমস্ত কভারেজ কিন্তু কোনো সাধারণ প্রতিবেদন নয়, একদম সশরীরে উপস্থিত থেকে করা চরম সত্যি, বলতে পারেন বেদনাদায়ক সত্যি গ্রাউন্ড রিপোর্ট। বিবিসি তাদের গ্রাউন্ড কভারেজে সাফ জানিয়েছে, পুলিশের দমন পীড়ন থেকে বাদ যাননি মহিলা বিক্ষোভকারীরাও। সংঘাতের একদিন পরেও যখন দিল্লির যন্তর মন্তরে তরুণেরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, বিবিসি তাদের ওয়েবসাইটের একদম প্রথম পাতায় লিড স্টোরি হিসেবে সেই উত্তাল চিত্রই সরাসরি তুলে ধরেছে। স্ক্রিনে বিবিসির হেডিংটা দেখুন। এরপর নজর দেওয়া যাক আমেরিকার আরেক প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে। তারা তাদের প্রতিবেদনে যে ছবিটি ছেপেছে তা রীতিমতন শোরগোল ফেলে দেওয়ার মতন। সেখানে দেখা যাচ্ছে আন্দোলনের মাঠে ছাত্রছাত্রীদের হাতে ধরা পোস্টার, যাতে লেখা, লাঠি নয়, ন্যায় বিচার চাই। তারা বিদ্যার্থী, কোনো সন্ত্রাসী নয়। সাধারণত মার্কিন সংবাদ মাধ্যমে এই ধরনের ছবি বা প্রতিবেদন দেখা যায় সিরিয়া, সুদান, এরিট্রিয়া কিংবা উত্তর কোরিয়ার মতন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ক্ষেত্রে। আজ দুর্ভাগ্যজনকভাবে সেই একই জায়গায় উঠে এসেছে ভারতের নাম। ওয়াশিংটন পোস্টের হেডিংটা স্ক্রিনে দেখুন। বাংলায় বললে, ভারতের পুলিশ সংসদে অভিযান আটকানোর জন্য যুব আন্দোলনের উপর কাঁদানে গ্যাস ছুটছে। যে দেশ আন্তর্জাতিক লবিং ফার্ম বা বিদেশি দূতাবাসগুলোকে দিয়ে বিপুল খরচ করিয়েও ভালো কভারেজ পায় না, সেখানে ভারতের রাজপথের এই প্রতিবাদী ছবিগুলো আজ বিশ্ব সাংবাদিকতার শীর্ষ নজির হয়ে উঠেছে। বলা হয়, একটা শক্তিশালী ছবি নাকি 10,000 শব্দের চেয়েও বেশি কথা বলে। আন্তর্জাতিক মিডিয়ার এই ছবিগুলো ঠিক সেটাই প্রমাণ করে দিল। কেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আজ ভারতের এই ক্ষতবিক্ষত ছবি তুলে ধরছে আর দেশীয় দরবারি মিডিয়া চুপ? কারণ একটাই, পেশাদারিত্ব। আন্তর্জাতিক সাংবাদিকেরা মাঠে নেমে সত্য খোঁজেন, আর আমাদের দেশের সো কল্ড 1 নম্বর সংবাদপত্র বা চ্যানেলগুলোর আর কাঠির ভূমিকা পালন করে। আর রাজপথে নেমে আসা তরুণ সাংবাদিকদের প্রতি সহানুভূতি ছাড়া কিছু দেওয়ার নেই। এই তরুণ রিপোর্টারদের দোষ কোথায়? আসল বিষ তো ছড়ায় সন্ধ্যায় স্টুডিওর চণ্ডী মণ্ডপে, গল্প দাদুর আসরে। যারা ভয় ছাড়ানো আর হিন্দু মুসলিম মেরুকরণের ব্যবসা করে। ফিল্ড রিপোর্টারদের তো নিজস্ব কোনো স্বাধীনতা নেই। সাউথ ব্লক বা নর্থ ব্লক থেকে যে চিত্রনাট্য লিখে দেওয়া হয়, তাদের কাজ শুধু সেই স্ক্রিপ্ট অনুযায়ী বাইট সংগ্রহ করা। কৃষক আন্দোলন হোক বা ছাত্র আন্দোলন, ফিল্ড রিপোর্টাররা কিন্তু সাধারণ মানুষকে খালিস্তানি বা সন্ত্রাসবাদী বলেন না। এই তকমাগুলো শেষে জোড়েন স্টুডিওতে বসা তথাকথিত মাথা। মাঝে মাঝে এই গাইডলাইন মেনে চলতে গিয়ে চরম অজ্ঞতার পরিচয়ও দিয়ে ফেলে তারা। যেমনটা পরশুদিনই যন্তর মন্তরে দেখা গেল। এক নবীন সাংবাদিক দাবি করে বসলেন, ইনকিলাব জিন্দাবাদ নাকি দেশ বিরোধী স্লোগান। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আমাদের স্বাধীনতা সংগ্রামের আত্মা, তাকে বলা হচ্ছে দেশ বিরোধী। ভাবুন একবার, অথচ সত্যটা কি? ছাত্রছাত্রীরা সরাসরি অভিযোগ করেছে, পুলিশ তাদের ওপর পেরেক মারা লাঠি দিয়ে বর্বর অত্যাচার চালিয়েছে।
একদিকে সরকারের দমনপীড়ন এবং দেশীয় মিডিয়ার বড় অংশের নির্লজ্জ দালালি, অন্যদিকে আন্তর্জাতিক দরবারে দেশের আসল চিত্র ফুটে ওঠা। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় আজ এই বৈপরীত্য সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিল। একবার ভাবুন, জাতীয় রাজধানী দিল্লির বুকে দিনের আলোয় ছাত্রছাত্রীদের উপর এমন বর্বর অত্যাচার চালানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে। পড়ুয়ারা অন রেকর্ড নাম বলে অভিযোগ করেছে যে তাদের উপর পেরেক মারা লাঠি দিয়ে পেটানো হয়েছে, কিন্তু লিগালি কিংবা টেকনিক্যালি পুলিশের ব্যাটনে তো পেরেক লাগানো থাকার কথা নয়। কোনো পুলিশ কর্মীকে নিজের চাকরি ঝুঁকিতে ফেলে এই কাজ করবে? তাহলে কারা ছিল সেই হিংস্র পোশাকধারী দল? তবে এর চেয়েও ভয়াবহ এবং শিউরে ওঠার মতন তথ্য প্রকাশ করেছে দ্য হিন্দু পত্রিকা। বিজেতা সিং এবং আসমা ভাটানি সেই চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী ভারতের জাতীয় রাজধানীতে সাধারণ নাগরিকদের উপর এই প্রথম নিরাপত্তারক্ষীরা পেলেট গান মানে ছড়রা বন্দুক এবং শক ব্যাটন বা বিদ্যুৎ পরিবাহী লাঠি ব্যবহার করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহত আন্দোলনকারীদের চোখের নিচ থেকে ছড়রা গুলি বের করা হয়েছে এবং ঘাড়ে আটকে থাকা গুলি বের করতে আরো অস্ত্রোপচারের প্রয়োজন। যে পেলেট গান এতদিন কাশ্মীর উপত্যকার সংঘাতময় পরিস্থিতিতে ব্যবহার করার বিষয় বিতর্ক তৈরি করত, আজ তা সরাসরি প্রয়োগ করা হলো দিল্লির ছাত্র যুবদের ওপর। যদিও পুলিশ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু দেশের শীর্ষ সংবাদপত্রগুলোর এই তথ্য প্রমাণ রাষ্ট্রীয় শাসকের আসল চেহারা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে পুরোপুরি সামনে এনে দিল। তাই প্রশ্নটা আজ আর শুধু কোনো এক রাজনৈতিক দলের লাভ ক্ষতির মধ্যে আটকে নেই। প্রশ্নটা আজ ভারতের আত্মা আর তার ভবিষ্যতের। দেশের মূলধারার মিডিয়া যখন চোখ বুজে সত্য গোপন করতে ব্যস্ত, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাতাগুলো চিৎকার করে বলছে লাঠি, টিয়ার গ্যাস আর পেলেট গান দিয়ে যুব সমাজের কণ্ঠরোধ করার দিন শেষ। ডঙ্কা পেটানো প্রচারের আড়ালে আসল অভিভাবক কে আর ক্ষমতার মোহে কে খলনায়ক, তা আজ আন্তর্জাতিক বিশ্ব স্পষ্ট বুঝে গেছে। রাজপথের রক্ত আর তরুণদের এই চোখে চোখ রেখে লড়াই কি তবে দিল্লি মসনদের ভিত নাড়িয়ে দিল, নাকি ভারতের গণতন্ত্রের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়? উত্তরটা সময় দেবে, কিন্তু বার্তা স্পষ্ট, জনগণ আর চুপ নেই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।